যেখানে তিনি সমস্ত ধর্মের মানুষদের নিয়ে একটি পোশাকি বৈঠক ঢাকায় করেছেন, তার ছবি আমাদের কাছে এসছে। আসুন একবার দেখাই সেই বৈঠকের ছবি। ভারতের পদক্ষেপেই কি হাড়ে কাঁপুনি ইউনিসের? আমি জানি না যে ইউনিসের হাতে পুরো নিয়ন্ত্রণ আছে কিনা, যদিও ইলেক্টেড গভর্নমেন্ট নন, সিলেক্টেড একজন প্রতিনিধি। তড়িঘড়ি সর্বধর্ম বৈঠক অন্তর্বর্তী সরকারের। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তড়িঘড়ি সর্বধর্ম বৈঠক, যার মধ্যে বুদ্ধিস্ট, যার মধ্যে সনাতনীরা উপস্থিত ছিলেন, যদিও সেক্ষেত্রে কোনো ইস্কনের প্রতিনিধি ছিলেন না। অবশেষে ঢোক গিলতে কি বাধ্য হচ্ছে বাংলাদেশ? ঠিক কোন জায়গায় রয়েছে বাংলাদেশের অবস্থান আসুন দেখাচ্ছি। সনাতনীদের উপর অত্যাচারের কথা স্বীকার করে নিয়েছেন তিনি, কিন্তু পাশাপাশি ইউনুস বলছেন তার বক্তব্যে যে সত্যতাও কিন্তু একবার দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশের ইন্টেলিজেন্স ওনার হাতে, সত্যতা কি ভারতের মিডিয়া বলবে আপনাকে? ভারতের মিডিয়াকে আপনি বলছেন ম্যাল প্র্যাকটিস করছে অনেক জায়গায়, এটা কি বাস্তব? এই ম্যাল প্র্যাকটিস কি ভারতের মিডিয়া করছে? আপনার বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে উত্তর বাংলাদেশ অংশে একাধিক জায়গায় যে বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটিস চলছে, বিভিন্ন জায়গায় ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে। আমার কাছে ছবিগুলো রয়েছে, আমি দেখাচ্ছি, এই ছবি পরবর্তী সময় দেখাবো, যে পতাকা মারিয়ে ঢুকতে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ইনস্টিটিউশনে। আসুন এবার এই বৈঠকের ছবি আপনাদেরকে দেখাই। মহড়ার ছবি দেখাচ্ছিলাম, আর এখন এই মুহূর্তে দেখছেন ঢাকায় গতকাল বৈঠক হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে। বিভিন্ন উইংসের মানুষরা এখানে উপস্থিত ছিলেন। আজকে শেষ বৈঠকের ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সনাতনের উপস্থিত, বুদ্ধিস্টরা উপস্থিত রয়েছেন, কিন্তু ইস্কনের কোনো প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন বুদ্ধিস্ট কমিউনিটির মানুষ তারা উপস্থিত রয়েছেন, মুসলিম বিভিন্ন সংগঠনের মানুষ উপস্থিত আছেন, আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি। সঙ্গে কিছু সনাতনী সংগঠন তারাও উপস্থিত রয়েছেন। এবং আমরা জানতে পাচ্ছি যে এই মুহূর্তে জাস্ট আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে যে এই বৈঠক কিন্তু শেষ হয়েছে। কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে, আজকে দুপুরের কিছু পর এই বৈঠক শুরু হয়। তড়িঘড়ি সর্বধর্ম বৈঠক। আমরা গতকালও কথা বলেছিলাম যে কেন উনি হিন্দুদের সঙ্গে, সনাতনীদের সঙ্গে কথা বলছেন না, আর বৈঠক শেষ করে বেরিয়েছেন। বেরোনোর পর মাহফুজ আলম তিনি কি বলছেন একবার আপনাদেরকে এই মুহূর্তে শোনাই, শুনুন। এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য। কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন, যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান। এই দেশটা তাদের, এই দেশটা সকল নাগরিকের। এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন, এই কথা বলে শেষ করি। স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার, কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়, বরং নির্ভয় নাগরিক, যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। এই আমরা শুনলাম বক্তব্য। উনি বলছেন যে ঠেকায় পড়ে হিন্দু বুদ্ধদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে বা ভালো ব্যবহার হচ্ছে, এরকমটা নয়। কিন্তু আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই যে এই যে সুনামগঞ্জের কথা বলা হচ্ছে, গতকালকের প্যানেল যদি আপনারা ফলো করেন, 7:55 অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সুনামগঞ্জ, নীলফামারী, একাধিক জায়গার ছবি আমরা দেখিয়েছিলাম। আরও আরেকবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে একের পর এক বাড়ি ভাঙচুর, যদুরাম রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, একাধিক ঘটনা ঘটেছে। আসুন একবার দেখায় বিগ স্ক্রিনে। সুনামগঞ্জে সনাতনীদের উপর আক্রমণ এবং মাইকিং করে প্রচার করে হিন্দু সেই ছেলেটিকে খুঁজে দেওয়ার আর্জি জানানো হচ্ছে। সেখানে মৌলবাদীরা জানাচ্ছেন একটি অংশে গিয়ে পাবলিক ফোরামে মাইকিং করে। সুনামগঞ্জে সনাতনীদের উপর আক্রমণের একাধিক ছবি রয়েছে, আমরা গতকাল দেখিয়েছিলাম। সেই ছবি আপনাদেরকে দেখাবো এক এক করে, শুনুন। আপনারা কে আমাকে তথ্য দিতে পারবেন এই ছেলে কোথায় আছে এখন? যারা গীতা পাঠ করছেন তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশন আমাদের কাছে আছে, আপনারা শুনতে পেলেন। মাইকিং করে বলছে সেই ছেলে কোথায় আছে, আপনারা আমাকে ইনফরমেশন দিতে পারবেন। আর যে সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে সেখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনা তারা উপস্থিত রয়েছে। তাহলে আপনি বলবেন যে সে দেশে আইনের শাসন আছে? আপনি ভাবতে পারেন এই দেশেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার এগেনস্টে যে কোনো অভিযোগ থাকতে পারে। চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী,
তার বিরুদ্ধে আইনজীবী পাওয়া যাচ্ছে না। এই একটা দেশের অবস্থা, একটা দেশে যেখানে আইনজীবী পাওয়া যায় না কারোর আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি তারপর ধরে নেব যে আইনের শাসন চলছে বাংলাদেশে? আপনি জোর করে আমায় বাধ্য করাবেন যে আইনের শাসন বাংলাদেশে চলছে এটা মেনে নিতে? মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস, আপনি আমাদেরকে বলুন। আপনি মিডিয়ার ম্যাল প্র্যাকটিসের কথা বলছেন, আপনি মিডিয়ার ভুল প্রচারের কথা বলছেন। ইন্ডিয়া মিডিয়া যেটা করছে, আমরা বাংলাদেশ থেকে যে সূত্র পাচ্ছি, আপনারা কেন একাধিক মিডিয়াকে বাংলাদেশে বন্ধ করে রেখেছেন বলুন আগে। আপনারা কেন একাধিক মিডিয়াকে বাংলাদেশে বন্ধ করে রেখেছেন যারা নিউট্রাল খবর দেখাচ্ছে? কেন আপনারা বন্ধ করে রেখেছেন? আপনি বলছেন সেই তথ্য আমরা পাচ্ছি না, এই পাচ্ছি না। আপনার ইন্টেলিজেন্স আপনার হাতে, আপনি কেন সেই সমস্ত তথ্য কালেক্ট করছেন না? একটা ছোট্ট দেশ, 16 কোটি মতো মানুষ থাকেন, সেখানে আপনি ইনফরমেশন পাচ্ছেন না। সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করা হচ্ছে। কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম, সিলেটের ছবি দেখিয়েছি। আপনারা বলছেন যে একাধিক জায়গায় বিমান ঘাঁটি তৈরি করব, 5th জেনারেশন এয়ারক্রাফট কিনবো। কিনুন, আপনারা থ্রেট করছেন ভারতবর্ষকে। আসুন এবার আমি পরিচয় করিয়ে দেব। আমার অবাক লাগছে যে বাংলাদেশ কার বলে লড়ছে। আমার খুব অবাক লাগছে, একটি শান্তিপ্রিয় দেশের ভবিষ্যৎকে কালো অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা কারা করছে, ইন্টেনশনালি কারা করছে? এরকম কথা শোনা যাচ্ছে পাকিস্তান নাকি স্বাধীনতার যুদ্ধ লড়বে। আমি সবাইকে বলছি, এখানে যারা রয়েছেন, যারা বাইরে অনুষ্ঠান দেখছেন, পাকিস্তান নাকি আবার স্বাধীনতার লড়াই লড়বে, পূর্ব পাকিস্তানকে তারা দখল করে নেওয়ার জন্য। এবার এই ছাত্র নেতারা কি বলছেন, মানে এই যে আমি এখানে বসে প্রোগ্রাম করতে আমার অসুবিধা হয় যখন আমি একজন নিজেকে ভারতীয় বলে মানি, যে সেখানে এই কারণের জন্য সমস্যা হয় যে সহনশীলতার মাত্রা অনেক সময় ছাড়িয়ে যায়। আসুন এবার আপনাদেরকে দেখাই, ছাত্র নেতা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনি ইনপুট পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস, আপনি ইনপুট পাচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন না। আপনি মিডিয়ার কথা বলছেন, নিন আমাদের থেকে আপনি ইনফরমেশন নিন। কি বলছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদী ছাত্র সংগঠন? একের পর এক ছাত্রলীগের নেতাদের আপনারা হত্যা করেছেন, লজ্জা করে না? আপনি বড় বড় কথা বলছেন, একের পর এক ছাত্রলীগের লোকের বাড়িতে ঢুকে ঢুকে আপনি তাদেরকে মার্ডার করেছে। 5ই আগস্টের পরের 3 দিন অন্ধকার কালো বাংলাদেশের ছবি, আপনি আগে সেটা জোগাড় করবার চেষ্টা করুন। আপনারা সেটা কালেক্ট করবার চেষ্টা করুন যে 5ই আগস্টের পর 3 দিন কি হয়েছিল বাংলাদেশে, কতজন মানুষ মারা গেছে, তার কি তথ্য আছে। আসুন একবার দেখাই ছাত্র নেতারা কি বলছে, শুনুন। বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদদে করতে দেয় এবং করে, এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনো তারা না জানে, তারা এই সব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল। এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলফের কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে, সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। এই বাইটগুলো বাংলাদেশের মাটিতে বসে দেওয়া, স্যার এই যে বক্তব্যগুলো, এগুলো বাংলাদেশের ছাত্র সংগঠন ইনকিলাব এই নাম বলছে। আমরা ইনফরমেশন দিচ্ছি, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি জানি, বুঝতে পারছি। আজকে একটা খুব অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে অরিন্দম, একবার যদি আমাদের এটা ইটস এ গ্রুপ অ্যাচিভমেন্ট, এটা আমার নয় অ্যাচিভমেন্ট, সবার অ্যাচিভমেন্ট, আমাদের যারা টিমে রয়েছে সবার। একবার আপনাদেরকে দেখাই, তাসলিমা নাসরিন আমাদের এই হাল্লাবল অনুষ্ঠান পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। দেখুন এই ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন তাসলিমা নাসরিন
এই আমার যে গতদিনের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম পোস্ট করেছে, উপরে দেখে নিন। আমরা চেক করে দেখে নিয়েছি, এটা কোনো ফেক ছবি আমরা দেখাচ্ছি না। তাসলিমা নাসরিন তিনি গতদিন একটা ইনফরমেশন দিয়েছিলেন ফেসবুকে, তার উপর ক্ল্যারিফাই করে আমরা সেখানে বাংলাদেশের জঙ্গি পতাকা দেখা যাচ্ছে এরকম একটা খবর উনি দিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা নিচে, জঙ্গি পতাকা ওপরে, সেটা আমরা খবর করি। আসুন একবার পতাকার ছবিগুলো একবার যদি দেখানো যায়। আমার টিম এর প্রতি আমি মানে কৃতজ্ঞ, ওরা যে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে আমার সিএনএর যে টিম, ব্যাক টিম, দেখুন এই জঙ্গি সংগঠনের একাধিক সাদা কালো পতাকা মিছিল বার করেছে, ভারত বিরোধী মিছিল, আরবি ভাষায় লেখা, বাংলাদেশের পতাকা দেখুন একটা, আর অসংখ্য সাদা কালো পতাকায় জমায়েত। একবার ফুল স্ক্রিনে দেখায় অরিন্দম প্লিজ, একবার ফুল স্ক্রিনে দেখায়। পুলিশ, এই যে দেখুন পুলিশ নীল পোশাক পরা, যদি দরকার হয় ছবিটাকে একবার ফ্রিজ করে স্টিল করে দেখায়। বাংলাদেশের পুলিশ আর্মি গার্ড করছে এদেরকে। এই পতাকা কাদের? তাসলিমা নাসরিন বলছেন এই পতাকা জঙ্গি সংগঠনের পতাকা। এটা আমি দেবাশিস চক্রবর্তী এখান থেকে বসে স্টুডিওতে বসে বলছি না। তাসলিমা নাসরিন বলছেন এগুলো জঙ্গি পতাকা, দেশের পতাকা নিচে, জঙ্গি পতাকা ওপরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের মানুষ যারা শান্তিপ্রিয় তারা এখনো সজাগ থাকুন, সতর্ক থাকুন, তারা প্রশাসনকে বোঝান। শেষ পরিণতি ভয়াবহ হতে পারে যদি এইভাবে চলতে থাকে।